আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বড়ইয়ের আচার। তো আমি এর জন্য শুকনো বড়াই প্রায় 1.5 কেজির একটু বেশি হবে নিয়েছিলাম। বড়ইগুলো আমি বেছে বেছে বড় সাইজের বড়াই নিয়েছিলাম এবং এই বড়ইগুলো বড় সাইজের বড়াই এবং পাকা বড়ই ছিল। 2 দিন রোদে দিলেই সুন্দর এরকম কালার চলে এসেছিল এবং নরম হয়ে গেছিলো। আপনার ছোট সাইজের যদি দেশি বড়াইগুলো একদম যেটা খাঁটি দেশি বড়াই এটা যদি নেন সেক্ষেত্রে হয়তো 4-5 দিন রাখতে পারে রোদে শুকাইতে, কিন্তু আমার বড়ইগুলো সাইজ বড় ছিল এবং বড়ইগুলো পাকা ছিল খুব, এই জন্য রোদে বেশি দিন রাখতে হয়নি। 2 দিন রাখলেই আর কি সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এখন কি করতে হবে, বড়ইয়ের উপরে যে ছোট বোটাটা আছে এটা সবগুলো বড়ই থেকে সুন্দরভাবে বেছে নিতে হবে। তারপর বড়ইগুলোকে সুন্দর করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে, কারণ বড়ইয়ের গায়ে অনেক ধুলাবালি থাকে। বড়ই পাড়তে এবং রোদে দিয়ে রাখলে অনেক ধুলোবালি পড়ে, এই জন্য সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে। তারপর বড়ইগুলো আমি একটা বড় পাত্রে দিয়ে সিদ্ধ হালকা ভাপ দিয়ে নিব, সিদ্ধ না জাস্ট হালকা ভাপ দিয়ে নিব, যাতে বড়ইটা সুন্দরভাবে ভেতরে কুক হয়। হইলে বড়ইটা ম্যাশ করতে ভালো হবে এবং বড়ইটা খেতেও বাচার করতেও ভালো হবে। তো এখানে যে এই বাটিতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। ভাপানোর শেষে একটা চালনিতে করে ঢেলে অতিরিক্ত পানিটি ঝরিয়ে নিতে হবে এবং বড়ইটিকে একদম ঠান্ডা করে নিতে হবে যাতে আমাদের ম্যাশ করতে সুবিধা হয়। এই যে বড়ইটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে বড়ইটাকে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা আপনারা চেষ্টা করবেন হাতের সাহায্যেই করার, কারণ হাতের সাহায্যে করলে বড়ইটা খুব ভালোভাবে ম্যাশ হবে, কোথাও কোনো আস্ত বড়ই থাকবে না। কারণ আমি আজকে যে আচারটা করতেছি এটা ম্যাশ করা আচারই। তো এই যে বড়ইয়ের ছোটো ওপরের যে ছিলকাগুলো থাকে এগুলো অতিরিক্ত থাকে, কিছু কিছু আটিও অতিরিক্ত থাকে। তো বড়ইয়ের বিচি আর এই ছিলকাগুলো আমি অল্প কিছু ফেলে দিব, অল্প কিছু রাখবো, তাহলে আচারের বয়ামটা অতটা ভরবে না। তো এবার চলে গেলাম চুলোয়। একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আমি। বড় কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। আমি একটু কম পরিমাণে সরিষার তেল নিয়েছি, কারণ আমি পরবর্তীতে আবার সরিষার তেল দিব। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি, সুন্দর করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। পেঁয়াজটি এভাবে অনবরত ভাজতে হবে 4-5 মিনিট ভেজে নিয়ে যখন একটু হালকা কালার চলে আসবে, সম্পূর্ণ না হালকা লালচে কালার আসা শুরু হবে, সে পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে রসুন। আমি এখানে 4-5টা দেশি বড় সাইজের রসুন যেটা ছিল এটা ছিলে সুন্দর করে ধুয়ে একটু থেতো করে নিয়েছি। এই রসুনটা আমি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। রসুন দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। এখানে 2টো ছোটো সাইজের তেজপাতা আছে, 2টো কালো এলাচ, 3টে সাদা এলাচ, 2টো লবঙ্গ, গোলমরিচ আর 3টে ছোটো সাইজের দারচিনি ছিল। আমি এগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়তে থাকব। যখন গোটা মশলাগুলো সুন্দর একটা স্মেল বের হবে সে পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিব, কারণ রসুন আগে দিয়েছি, শুধু আদা বাটাতে দিইনি। তো আদা বাটাতে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। তারপরে এই যে ম্যাশ করে রাখা বড়ইটা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে মেশাতে থাকবো। এই পর্যায়ে আপনাকে কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে নিচে বড়ইটা লেগে যাবে, কারণ বড়ইয়ের একটা আঠালো ভাব আছে, কিছুক্ষণ রেখে দিলে নিচে লেগে যাবে। তো এটা অনবরত নাড়তে হবে। তো এবার আমি হলুদ দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব
আর জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে আবার নাড়তে থাকবো অনবরত। এভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন যে আবার চতুর্থ সাইড থেকে আপনার তেলটা কমে এসেছে। আমি প্রথমে বলেছিলাম যে আমি একবারে তেল দিব না, কয়েকবারে তেল দিব। তো এই পর্যায়ে আমি আবার কিছুটা তেল অ্যাড করে নিব। তেল অ্যাড করে নিয়ে আমি অনবরত নাড়তে থাকব, কারণ অনবরত না নাড়লে আপনারা দেখবেন নিচে হালকা করে লেগে আসছে। তারপরেও এই যে অনবরত নাড়ার পরও হালকা হালকা নিচে লেগে আসবে, আপনারা ভয় পাবেন না। এটা বারবার নেড়ে যেতে হবে। অনেক সময় নিচে হালকা লেগে গেলে আবার নেড়ে দিতে হবে, বেশি একটু জোরে করে নেড়ে দিতে হবে। তো এই যে আবার আমি এই পর্যায়ে আবার একটু তেল দিয়ে দিলাম। আমি এভাবে প্রায় 3-4 বার তেল অ্যাড করে নিয়েছি অল্প অল্প করে। তো আমার এখানে টোটাল লেগেছে হাফ লিটারের একটু একটু কম তেল লেগেছে, সম্পূর্ণ হাফ লিটার লাগে নাই। তো এই যে এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আবার এই যে নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে এক সময় দেখবেন আচার থেকে সম্পূর্ণ তেলটাই আপনার ছেড়ে দিয়েছে। যে পরিমাণ তেল আপনি আচারে ব্যবহার করেছেন সম্পূর্ণটা ছেড়ে দিয়েছে। আপনাকে এভাবে শুরু থেকে কমপক্ষে 35 থেকে 40 মিনিট একটু কষ্ট করে নাড়তে হবে, কেননা ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো 35 থেকে 40 মিনিট আপনি এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একসময় বড়ইয়ের যে একটা আঠালো ভাব, এইটা আর থাকবে না। পিছলা পিছলা ভাবটা এটা একটু শক্ত হয়ে আসবে এবং সুন্দর একটা লালচে কালার চলে আসবে, এবং আপনি যে পরিমাণ তেলটা ইউজ করেছেন সম্পূর্ণ তেলটাই আপনার ছেড়ে আসবে বড়ই থেকে। তখন বুঝবেন আপনার ভাজাটা হয়ে গেছে। এ পর্যায়ে আপনাকে গুড় অ্যাড করতে হবে। তো আমি এখানে আখের গুড় ব্যবহার করতেছি। প্রথমে আমি 250 গ্রাম আখের গুড় দিয়ে নিয়েছিলাম, তবে ওইটাতে মিষ্টি হয় নাই। আমি পরবর্তীতে আরও একটু বেশি গুড় অ্যাড করেছি। আমার সম্পূর্ণ হাফ কেজি গুড় লাগেনি, হাফ কেজি গুড়ের একটু কম লেগেছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। প্রথমে সামান্য পরিমাণে একটু দিয়ে দেখবেন, দিয়ে যদি লাগে, গলে গেলে যদি লাগে, তাহলে আপনি আবার চেষ্টা করবেন গুড় অ্যাড করার জন্য। কিছু কিছু বড় একটু টক পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা একটু বেশি লাগে। আবার কতগুলো আচারে একটু গুড়ের পরিমাণ কম লাগে, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কারণ কোনো কারণে যদি প্রথমেই বেশি গুড় দিয়ে মিষ্টি বেশি হয়ে যায় তাহলে ভালো লাগে না। তো এই যে দেখুন আমার আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার আর টেক্সচার আসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমি কিছু মশলা গুঁড়ো করে দেব। তো আমি একটা তাওয়াতে কিছু মশলা ঢেলে নিব। তো আমি এখানে নিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়া, পাঁচফোড়ন আর জিরা। তো আমি এটা তাওয়াতে দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নিব। যখন একটু সুন্দরভাবে ভেজে যাবে এবং একটা স্মেল ছাড়বে, তখন এটা আমি নামিয়ে নিব। একদম পোড়া পোড়া করা যাবে না, তাহলে আবার তিতো লাগবে। তো এই পর্যায়ে আমি আবার কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি, কারণ আমি প্রথমে কোনো ঝাল ব্যবহার করিনি। আমার আচারটা ছিল টক মিষ্টি ঝালের ফ্লেভার। তো আমি এখানে প্রথমে 5টা মরিচ ভেজে নিয়েছিলাম। পরে 5টা মরিচ দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, ঝালটা আমার টেস্ট অনুযায়ী হয় নাই। তো আমি পরে আরও 5টা মরিচ ভেজে নিয়ে গুঁড়া করে অ্যাড করেছিলাম। তারপর আমি মশলাগুলোতে শিলপাটায় গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। তো এই যে কালচে কালচে হালকা ছিল, এটা ছিল আমার মিক্সড মশলার যে গুঁড়াটা সেটা, আর এটা ছিল মরিচ গুঁড়াটা। মরিচ গুঁড়াটা আমি সামান্য পরিমাণ লবণ মিশিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি, তাহলে গুঁড়াটা সব ভালো হয় এবং খেতেও মজা লাগে। তো এখন আমি সবগুলো গুঁড়োকে বড়ইয়ের আচারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে সুন্দরভাবে মেশাতে হবে। এখন কিন্তু আমার জালটা সম্পূর্ণভাবে বন্ধ আছে। এই কাজটা আপনারা আচার বানানো শেষ করে একদম জাল বন্ধ করে তারপরে আপনারা চেষ্টা করবেন যে গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নিতে, তাহলেই আপনাদের আচার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং আচারটা খেতে অনেক ভালো লাগবে। তো আমরা আচারটা অনেক মজা ছিল। সো আপনারা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেল শখের রান্নাঘর। আসসালামু আলাইকুম।